এভাবে বলো না আবেশ ভাই, ফুলের তো বিয়ে হয়ে গেছে, যেভাবে হোক হয়েছে তো। যদিও আমরা জানি না সেদিন ঠিক কী হয়েছিল, তবে এটা তো সত্যি সে সম্পর্কে এখন তোমার ভাবি হয়। উদ্যান ভাই যেমনই হোক, ফুল তার স্ত্রী, তাই ফুলের জন্য ভালোবাসা পুষে রাখলে দিন শেষে তোমাকেই যন্ত্রণা। গেট আউট! হঠাৎ ধমকে কেঁপে উঠল মেহেক। রাগে ফোঁস করছে আবেশ। আচ্ছা, মেহেক কি সুযোগ পেয়ে একটু বেশি বলে ফেললো? তো সত্যবাণী শুনতে চাইনি আমি মেহেক। এসব লজিক নিজের পড়াশোনায় খাটাবি, আমার উপর নয়। আবেশ ভা চুপ, একদম চুপ, আর কিচ্ছু শুনতে চাই না, বেরো। মেহেক মাথা নিচে করে নিল। ঠোঁট ভেঙে কান্না পেলেও কান্নাগুলোকে গিলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে আসতেই দেখল রেহানা বেগম দরজার পাশে থাকা অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে। মেহেক কিছু বলতে যাবে তার আগেই রেহানা বেগম উল্টো ঘুরে চলে যায়। মেহেকও নিজের রুমের দিকে পা বাড়াতেই আচমকা একটা কিছু উড়ে এসে তার মাথার উপর পড়ে। মাথার সাথে লেগে জিনিসটা অন্য পাশে গিয়ে পড়েছে। মেহেক আবেশের রুমের দিকে তাকাতেই দেখল ছেলেটা সব জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। তার মাথার মধ্যে শুধু একটা শব্দই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো ভাবি। কি খারাপ শোনাচ্ছে শব্দটা। আবেশ ইতিমধ্যে শব্দটাকে ঘৃণা করে ফেলেছে। আবেশ রক্ত চোখে মেহেকের দিকে তাকাতে মেহেক একটা শুকনো ঢোক গিলে ছুট লাগায়। পথে মধ্যে আবারও সেই জিনিসটার সাথে হোঁচট খায় মেহেক। ভ্রু কুচকে তাকিয়ে দেখে সেটা একটা গিফট বক্স। মেহেক ঝুঁকে গিয়ে সেটা হাতে তুলে নেয়। গিফট বক্সটা ফেরত দিতে ফের আবেশের রুমের দিকে আসার পূর্বেই আবেশ ধাম করে দরজা বন্ধ করে দিল। মেহেক আর কি করবে, গিফট বক্সটা সাথে নিয়েই নিজের রুমের দিকে চলে যায়। 10 মিনিটের মধ্যে উদ্যান এসে পৌঁছায় নিজের গন্তব্যে। শরীর ভালো নেই তার, ঘেমে নিয়ে একাকার অবস্থা। রাত এখন 12:47। 17 তলা বিশিষ্ট বিল্ডিংটার দিকে তাকিয়ে হাঁসফাঁস করে ওঠে উদ্যান। বাইকটা সেখানে ফেলে রেখেই ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে যায় ভেতরে। লিফটে উঠে 17 নম্বর বাটনে ক্লিক করতেই দরজা বন্ধ হয়ে যায়। লিফটে আপাতত সে একাই। দৃষ্টি ঝাপসা হয়ে আসে উদ্যানের। শত চেষ্টা করেও সে আর স্থির থাকতে পারে না। লিফটটা উপরের দিকে যেতে শুরু করার সাথে সাথেই উদ্যান জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। শুধু শুধু আপনাদেরকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত মিস্টার ওয়ানি। এসপি আরাফাত সানি কিছুটা নরম গলায় বললেন। অনি মুখে হাসি টেনে বলল, আমি কি জানতে পারি আমার নামে কেউ অভিযোগ করেছে? না, সেটা জানাতে পারবো না, নিষেধাজ্ঞা আছে। আমরা আজ আসি। এসপি আরাফাত সানি অনির সাথে হাত মিলিয়ে জিপে উঠে বসলেন। এদিকে রিদম উর্বির সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে উর্বি মুখ বাঁকিয়ে চলে যেতে নিলে রিদম বলে ওঠে, আপনি কি সবার সাথেই খারাপ আচরণ করেন, নাকি শুধু আমার সাথেই করলেন? জিপের দরজায় হাত রেখে উর্বি বলল, যাদের দেখে আমার খারাপ ফিলিংস আছে আমি তাদের সাথেই খারাপ বিহেভ করি মিস্টার ছন্দ। রিদম কিছুটা রেগে গেলেও বুঝতে দিল না। আপনি বলতে চাইছেন আই এম ব্যাড পারসন? একদম না, আমি সেরকম কিচ্ছু বলতে চাইনি। উল্টো আপনার মনে হয়েছে আমি আপনার সাথে খারাপ আচরণ করেছি। বাস্তবে তো আমি আপনার সাথে নর্মাল বিহেভই করেছি। একজন অপরিচিত লোকের সাথে এর থেকে স্বাভাবিক আচরণ কিভাবে করে আমার জানা নেই। স্বভাবতই হেসে উঠল রিদম। ও তাই বলুন। আমি তো ভাবলাম আপনি আমাকে আকারে ইঙ্গিতে খারাপটাই বুঝিয়েছেন। যাই হোক, আপনি চাইলে আমরা পরিচিত হতেই পারি। আমি ইন্ডিয়ান, আমি সিদ্দিকের বন্ধু। উর্বি এবার দরজা ছেড়ে দাঁড়ালো, বুকে হাত বেঁধে বলল, আমাদের কাছে খবর ছিল উক্ত সিন্ডিকেটে আপনারা একের অধিক লোক
জড়িয়ে আছেন। ওসব কথা বাদ দিন মিস উর্মি, আমাদের শত্রুর অভাব নেই। যেই দেখলো আমাদের কোম্পানির সুনাম ধীরে ধীরে মেক্সিকো ছাড়িয়ে বাইরের দেশে ছড়িয়ে পড়েছে, অমনি তাদের চুলকানি শুরু হয়ে গেছে। বেফাস কথাটা বলে দিয়ে রিদম আর চোখে উর্বির দিকে তাকায়। তবে ব্যাড ওয়ার্ড শুনেও উর্বির অভিব্যক্তি স্বাভাবিক ছিল, যা দেখে রিদম স্বস্তির নিঃশ্বাস ফেলে। উর্বি এবার গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। রিদম চুপচাপ দাঁড়িয়েছিল। মেয়েটার সাথে আরেকটু কথা বলার ইচ্ছা ছিল। অনেক চেষ্টা করেও অভিযোগকারীর নাম বের করা যায়নি। রিদম ফিরে আসতে নেবে তার আগেই উর্বি গাড়ির জানালা দিয়ে হালকা উকি দিয়ে পেছন থেকে বলে ওঠে, বাই দ্য ওয়ে, আমি মিস নই, মিসেস উর্বি, মিসেস উর্বি সেন। রিদম পেছন ফিরে তাকিয়ে দেখল উর্বির মুখে হাসি। ঠিক হাসি বলা যায় না, মেয়েটা হয়তো দুঃখ লুকানোর জন্যই হাসছে। অবাক হলো রিদম, এভাবে হাসার কারণ বুঝে উঠতে পারল না। উর্বি সোজা হয়ে বসে গাড়ি ঘুরিয়ে চলে যেতেই রিদমের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে কানের কাছে ধরতেই অপর পাশ থেকে লুহান অস্থির গলায় বলে ওঠে, কোথায়? এখন আসেনি কেন? ও কি জেদ ধরে ওখানেই থেকে গেছে? লুহানের কথায় রিদম ফোনের স্ক্রিনে সামনে এনে সময়টা দেখে নেয়। এখন সময় 1টা। আরে ইয়ার, তেহুকে তো পাঠিয়ে দিয়েছি, ও এখনো পৌঁছায়নি। দাঁড়া, ওকে কল করে দেখছি। তোর কি মনে হয় ওকে কল না করেই আমি তোকে কল করেছি? মানে? মানে ওর ফোন নট রিচেবল বলছে। লোহানের কথায় উদ্বিগ্ন হয়ে পড়ে রিদম। কি বলছিস? এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। বাইকে করে যেতে তো 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগার কথা নয়। রিদমের কথা শুনে লুহান কল কেটে দিয়েছে। কি হয়েছে রিদম? অনি এগিয়ে আসতে আসতে প্রশ্ন করল। তেও নাকি এখনো পৌঁছায়নি? রিদমের কথা শুনে অনি দ্রুত হাতে ফোন বের করে উদ্যানের নম্বরে ডায়াল করে, কিন্তু উদ্যানকে ফোনে পায় না। নট রিচেবল বলছে। খানিকটা ভয় পেয়ে গেল রিদম। কি হলো বল তো? তেহু তো এরকম করে না। কোথাও গেলেও তো সবসময় ও জানিয়েই যায়। তান অসুস্থ থাকাকালীন তেহু রাতের সময় হসপিটালে কাটিয়েছে, সেটাও আমাদেরকে বলেই গেছে। তাহলে আজকে কি হলো? অনি এক মুহূর্ত অপেক্ষা করল না, পার্কিং এরিয়ার দিকে হাঁটা ধরল। আমাদের এখনই ওকে খুঁজতে বের হওয়া উচিত। রিদমও পা মেলালো, তখনই আবারও তার ফোনে কল আসে। এবারও লুহানি কল করেছে। রিদম কলটা রিসিভ করে ভারী গলায় শুধায়, কি রে, তেহুর খোঁজ পেয়েছিস? শান্ত তো তেহেকে পেয়ে গেছি। কথাটা বলেই লুহান কল কেটে দিল। নেবুলাইজারের শো শো শব্দে উদ্যানের অবচেতন মস্তিষ্ক সজাগ হয়ে যায়। আধো চোখে আশেপাশে তাকিয়ে দেখে সে ড্রয়িং রুমের সোফার উপর আছে। সামনেই লুহান, সোহম আর মেলো বসে আছে। লাইটের তীব্র আলোয় উদ্যান আমারও চোখ বন্ধ করে নেয়। তৎক্ষণাৎ মানুষপটে ভেসে ওঠে কিছুক্ষণ আগে ঘটা ঘটনার প্রতিচ্ছবি। ধরফরিয়ে উঠে বসে উদ্যান। মস্তিষ্কে এখনও ঠিকঠাকভাবে অক্সিজেন পৌঁছাচ্ছে না। মাথা ঘুরছে। মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো উদ্যান। তার অবস্থা দেখে মেলো চিন্তিত গলায় বলল, আরে ওকে, শ্বাস নিতে পারছিস এখন? উদ্যান নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, আমি কতক্ষণ ব্ল্যাকআউট ছিলাম? মেলো নিম্ন গলায় বলল, তা তো জানি না। তুই ঠিক কতক্ষণ লিফটে পড়েছিলি? সোহম আর লুহান তোকে খোঁজার জন্য বের হতে গিয়ে তোকে লিফটে অজ্ঞান অবস্থায় পেয়েছে। দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকিয়ে উদ্যান দেখল এখন রাত 2টো। তার মানে সে 1 ঘন্টার মতো অবচেতন ছিল। সব ভাবনা সাইডে রেখে উদ্যান সবার উদ্দেশ্যে বলে উঠল, মেয়েটাকে জঙ্গলের মাঝে ফেলে রেখে এসেছি, এখনই গিয়ে নিয়ে আয়। উদ্যানের কথা কেউ বুঝে উঠতে পারল না। কোন মেয়েটার কথা বলছিস? লুহান জিজ্ঞেস করলো। উদ্যান মাথা ঝাঁকিয়ে এক হাতে নেবুলাইজার মাস্ক নিল, তারপর নিজের মুখে চেপে ধরল। খানিকক্ষণ শ্বাস নিয়ে আবারও বলে ওঠে, আরে ওই মেয়েটার কথা বলছি। ওই মেয়েটা কোন মেয়েটা?
আরে ক্লিয়ার করে বলো বাপু। সোহমের কথায় উদ্যানের মাথার মধ্যে টকবক করে উঠল। ওই মেয়েটা মানে আমি আমার পার্সোনাল মেইডের কথা বলছি। ওকে আমি জঙ্গলে ফেলে রেখে এসেছি। এক্ষুনি গিয়ে মেয়েটাকে নিয়ে আয়, কুইক। কি, তুই হার্মফুলকে একা জঙ্গলের মাঝে ফেলে রেখে চলে এসেছিস? আর ইউ ক্রেজি? নো, আমি ঠিক আছি। পরিস্থিতি এরকম হয়ে গিয়েছিল যে আমি বাধ্য হয়ে ওকে ফেলে রেখে চলে এসেছি। তোরা তাড়াতাড়ি যা। লুহান মাথা নেড়ে হাঁটা ধরল। সোহম অবিশ্বাসী চোখে উদ্যানের দিকে তাকিয়ে থেকে বিরস মুখে বলে ওঠে, মেয়েটাকে যখন ফেলে রেখে চলেই আসবি তখন সোলার স্ট্রিটে রেখে এলে পারতি। হ্যাঁ, শুধু শুধু জঙ্গলে রেখে আসার কি দরকার ছিল? মাঝরাতে একা একটা মেয়ে জঙ্গলে তো শেয়াল কুকুরও থাকে। তাছাড়া সেদিন চার্লস মেয়েটার কাছে যাওয়ার পর কি হয়েছিল তুই ভুলে গেছিস? আজকে যদি তেমন কিছু হয়? হ্যাঁ। চোখ বড় বড় হয়ে গেল উদ্যানের। আবারও নেবুলাইজার মাস্কটা মুখে চেপে ধরল। কিয়ৎক্ষণ বাদেই বলে উঠল, আমি তোকে যেতে বলেছি, সল, এখনই যা। সোহম শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দরজা পর্যন্ত গিয়ে আবারও পিছে ফিরে বলল, কোথায় খুঁজবো? ক্লু আছে? ক্লু না থাকলে তো লোকেদের কল দিয়ে আনতে হবে খোঁজার জন্য। তাতে তো অনেক টাইম লাগবে। পুরো জঙ্গল খুঁজতে গেলে সকাল হয়ে যাবে। আমি ক্লু রেখে এসেছি। সামনে একটা ভাঙা ট্রি হাউস আছে। বাইকে করে গেলে 10 মিনিটের পথ। আমি সেখানে অনেকগুলো ডালপালা ভেঙে রেখে এসেছি। খুব সহজেই পেয়ে যাবি। তাড়াতাড়ি যা। ওকে ওকে, যাচ্ছি। সোহম আর লুহান চলে যেতে উদ্যান সোফার উপর হেলে পড়ে। তুই ঠিক নেই দেহ। মেলোর শান্ত কণ্ঠে উদ্যান চোখ বন্ধ করে নেয়। সে আসলেই ঠিক নেই, একদম ঠিক নেই। উদ্যান আজ একটা বিষয়ে আশ্চর্য হয়েছে। যে মেয়েটা সেদিন তার সেইটুকু স্পর্শে সহ্য করতে পারেনি, যে মেয়েটা চার্লসের হাত থেকে বাঁচার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, সেই মেয়েটাই কেন আজকে পাগলের মতো আচরণ করলো? শুধু কি অসুস্থতাজনিত কারণে এরকম করেছে? উদ্যান জানে না মেয়েটা কেন এসব করেছে। সে বোঝে না এসব, আর না তো বুঝতে চায়। ফুল তার শত্রু, শত্রুকে নিয়ে এমন অদ্ভুত চিন্তা করার মানেই হয় না। অনেক বছর যাবৎ তোর ব্রিদিং প্রবলেম হয়নি দেহ, তবে আজ কি হয়েছিল? তুই কি নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত? কোন জিনিসটা তোকে ট্রিগার্ড করছে আমি অনুমান করতে পারছি না। তুই ঠিক কতটা চাপে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিস? এনিথিং রং দেহ? ফুল তার শত্রু, শত্রুকে নিয়ে এমন উদ্ভট চিন্তা করার মানেই হয় না। মেলো রয়ে শয়ে কথাগুলো বলেছে, যদিও সে উত্তর পাওয়ার আশা রাখেনি। উদ্যান মানসিক চাপে থাকলেও সেটা যে কারোর সাথে শেয়ার করবে না এটা মেলো জানে, আর হলোও তাই। উদ্যান প্রসঙ্গ পাল্টে বলল, টান কোথায়? ওকে নিয়ে আয়। উঠে দাঁড়ালো মেলো, চলে গেল তানকে আনতে। উদ্যান বসা থেকে উঠে শার্টের বাটন খুলতে লাগলো। ভেজা শার্টে শরীর ভার লাগছে। সে শার্টটা খুলে পেছনে তাকাতেই দেখলো মেলো গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা তান ছুটে এলো উদ্যানের কাছে। এদিকে মেলোর চাহনিতে বিব্রত হয়ে পড়ল উদ্যান। দ্রুত ভারী গলায় বলল, নিজের রুমে যা মেলো। মেলো যেন কথাটা শুনলই না। এবার বিরক্তিতে চিল্লিয়ে উঠল উদ্যান। I said go to your own damn room. এবার মেলো নড়ে চড়ে উঠল, মাথা নেড়ে উল্টো ঘুরে নিজের রুমে চলে গেল। উদ্যান নিচু হয়ে তানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তানও জিভ বের করে উদ্যানের সাথে লেগে দাঁড়ালো। এতটুকু সময় মিস করেছিস? দ্যাটস এ ব্যাড হ্যাবিট তান। কাউকে মিস করাটা একটা অসুখ, আর আমি চাই আমার তান সুখে থাকুক। তান এবার ঘেউ ঘেউ করে উঠল। উদ্যান ভ্রুকুচকে প্যান্টের দিকে তাকিয়ে বুঝতে পারল তান জানতে চাইছে এই রাতের বেলা প্যান্ট ভেজা কেন। আপদ নিয়ে বাইকে উঠেছিলাম তান, তাই বিপদে পড়ে পানিতে হাবুডুবু খেয়ে এসেছি। তুই থাক, আমি চেঞ্জ করে আসছি, কেমন? উদ্যান নিজের রুমে এসে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এটা সোহমের অ্যাপার্টমেন্ট। দেশে এলে সোহম এখানেই থাকে, আর আজ থেকে আগামী কিছুদিন তারাই এই অ্যাপার্টমেন্টেই থাকবে। কয়েক মিনিট পর উদ্যান ফ্রেশ হয়ে বাইরে এসে খাটের ওপর বসল। সে বের হতেই তান আদরে ভঙ্গিতে উদ্যানের সাথে ডলাডলি করতে লাগলো। তন্মধ্যেই মেলো এক প্রকার ছুটে আসে উদ্যানের রুমে।
দরজার সামনে এসে ব্যস্ত গলায় বলে, ফুলকে ওরা খুঁজে পাচ্ছে না দেহ। কথাটা শুনে বসা থেকে দাঁড়িয়ে যায় উদ্যান। কি ভালো করে খুঁজেছে? মেলো এবার রুমে এসে ফোনটা উদ্যানের দিকে এগিয়ে দিল। উদ্যান ফোনটা কানের কাছে নিতেই অপর পাশ থেকে সোহম বলে ওঠে, আমরা চিহ্নিত জায়গাতেই আছি, ভাঙা ট্রি হাউসের সামনে। এখানে ভাঙা ডালপালাও আছে, কিন্তু রিগ্রেট ফুলকে কোথাও খুঁজে পাচ্ছি না। হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরল উদ্যান। তোরা আশেপাশে খুঁজে দেখ, আমি আসছি। কল কেটে দিয়ে উদ্যান ফোনটা মেলোর দিকে এগিয়ে দিল। ফোনের লক খুলে দে, আমার ফোন হারিয়ে গেছে। মেলো বুঝতে পারল উদ্যানের কথা, তাই সে দ্রুত নিজের ফোনটার লক খুলে উদ্যানের হাতে দিয়ে দিল। অনিলা নিজের রুমে শোয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই অনি রুমে আসে। অনি ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলল, হঠাৎ আমাকে কি তুমি প্রতি রাতে এক্সপেক্ট করো? অনিলা প্রত্যুত্তরে কিছুই বলল না। অনি এসে অনিলার পাশে বসতেই অনিলা কিছুটা দূরে সরে বসে। আমাকে এতটা ঘৃণা না করলেও পারো। ঘৃণা ছাড়া আর কি করব তোমাকে? আমার লাইফটা হেল করে দিয়ে বলছো ঘৃণা না করলেও পারি? ইয়া নো পায়ে দো মাস দে বেরদান নো পায়ে দো। অনিলার মুখে স্প্যানিশ ভাষা শুনে অনি বিরক্তি মাখা চোখে তাকালো। এই বেয়াদব মহিলা, বেশি প্যানিস ঝাড়বা না। পুরো 6 বছর স্পেশাল টিচার রেখে বাংলা শিখিয়েছি, যদিও প্যানিস বুঝি, আমি তবু ভালো লাগে না শুনতে। বাংলায় বলছি, আমি পারি না তোমাকে ঘৃণা ছাড়া কিছুই করতে। মুক্তি দাও আমায়। আর কত বছর আটকে রাখবা? এবার অন্তত ছেড়ে দাও। অনিলা হাত ছড়ে ছড়ে কথাগুলো বলছিল। অনিতার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের গালে ঠেকালো। আমি যেদিন মরে যাব সেদিন তুমি মুক্তি পেয়ে যাবে, তার আগে মুক্তি নেই তোমার। কথাটা শুনে অনিলা অবাক চোখে তাকায়। এইভাবে তাকিও না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এইভাবে তাকালে তোমাকে মুক্তি দিয়ে আমার মরে যেতে ইচ্ছা করে। অনিলা মাথা নিচু করে নিল। অনি তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমার জীবনে তোমার আসা উচিত হয়নি অনিলা। সেই দিন আমাকে নিজের ছাতার নিচে ঠাঁই দেওয়াটা তোমার উচিত হয়নি। আমি বৃষ্টিতে ভিজে গেলে যেতাম, কেন সহমর্মিতা দেখালে আমাকে? আমি যে সহমর্মিতার কাঙাল ছিলাম, কেন লোভ লাগিয়ে দিলে? তুমি আমাকে এড়িয়ে যেতে পারতে, তাহলে হয়তো আমিও তোমাকে এড়িয়ে যেতাম। চোখের কোণে জল জমলো অনিলার। চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। হঠাৎ করে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। কি অদ্ভুত, আমি আমার আসল নামটা পর্যন্ত ভুলে যেতে বসেছি। তুমি হয়তো সফল হয়ে যাচ্ছ অনি। তুমি আমাকে ফেনেলা থেকে সত্যি সত্যি অনিলা বানিয়ে ফেলছো। তবে ট্রাস্ট মি, আমি ভুলে যেতে চাই না নিজের নাম পরিচয়। আমি চাই না, আমি শুধু তোমাকে নিজের দখলে রাখতে চাই, একটু সহমর্মিতার জন্য। এই যে সুযোগ পেলেই তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, বাস এইটুকুই। বছর খানেক হলো তুমি আমার ওপর জোরাজোরি করো না। ব্যাপার কি? ইন্টারেস্টেড হারিয়ে ফেলছো? তুমি আগের মতো হয়ে গেছো, তাই না অনি? আমার অগোচরে মেয়েদের সাথে নাইট স্পেন্ড করো। বিদ্যুৎ গতিতে অনি উঠে বসলো। এক হাত অনিলার মাথায় রেখে বলল, বিশ্বাস করো, তোমাকে বিয়ে করার পর আর কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাইনি পর্যন্ত, বুঝলে অনিলা? তাহলে তুমি থাকো কিভাবে? আগে তো না পেরে আমার সাথেই জোরাজোরি করতে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অনিলা। আমার ভালোবাসার সাথে জোড়াজুড়ি করা মানায় না, আমার খারাপ লাগে। সেই জন্যই তো রুম আলাদা করে ফেলেছি।
যাতে তোমার সাথে মনের ভুলেও বাজে কিছু করতে না পারি। আমি বুঝতে পেরেছি মনের সন্তুষ্টি শারীরিক মেলামেশা ছাড়াও লাভ করা যায়। এই যে তোমার মুখখানা দেখলে আমার মন ভালো হয়ে যায়, এটাই তো আত্মতুষ্টি। অনিলার ঠোঁট চেপে মাথা নিচু করে নিল। অনিও হালকা হেসে আবারও অনিলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জঙ্গলের মাঝে হন্য হয়ে ফুলকে খুঁজে চলেছে উদ্যান, লুহান, সোহম। রিদমও কিছুক্ষণের মধ্যেই লোকজন নিয়ে এসে পড়বে। যে গাছটার সাথে ফুলকে বেঁধে রেখে গিয়েছিল, ফিরে এসে সেই গাছের সাথে ফুলকে খুঁজে পায়নি উদ্যান। আমার মনে হয় ডাউটফুল সুযোগ পেয়ে পালিয়ে গেছে। ভুলে গেলি হসপিটাল থেকেও তো বেশ কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সোহমের কথায় উদ্যান রুক্ষ গলায় বলল, ও পালিয়ে যাবার মতো কন্ডিশন ছিল না। তার উপর আমি অনেক শক্ত করে গাছের সাথে পেঁচিয়ে ওর হাত বেঁধে রেখেছিলাম। কারো সাহায্য ছাড়া মুক্ত হওয়াটা অসম্ভব ছিল। সেখানে কি করে পালিয়ে যাবে? ভালো করে খোঁজ, আমার মনে হচ্ছে ও আশেপাশেই আছে। ভোর 5টা ফুলকে খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে পড়েছে উদ্যান। আর পারছে না, মেয়েটা কোথায় হারিয়ে গেল। মেয়েটাকে খুঁজে না পেলে উদ্যান কি করবে? ভাবনাটা মাথায় আসতেই উদ্যান নিজের ঘাড় চেপে ধরল। বাকি সবাই এদিকে সেদিকে খোঁজাখুঁজি করছে। উদ্যান থেমে গিয়ে হাঁপিয়ে উঠল। হঠাৎ হাঁটু মুড়ে বসে পড়ল। চারপাশ যেন ফুলের বলা কথাগুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। আপনি একটা লম্পট, বোধ বুদ্ধিহীন দানব আপনি, যার মধ্যে না আছে হৃৎপিণ্ড আর না আছে মেরুদণ্ড। হ্যাঁ, আমি সব কিছু, তবে আমি লম্পট নই। আমি নই তেমন। তাছাড়া সব কিছু আমি স্বীকার করছি। তবে তুইও স্বীকার করে নে, তুই বিধ্বংসী, তুই সর্বগ্রাসী, তুই আপদ, তুই সর্বনাশী। উদ্যান একবার আশেপাশে তাকালো, ফের চারপাশ থেকে ভেসে এলো। আপনার থেকে একটু রহম আশা করেছিলাম আমি। স্ত্রী হিসেবে না হোক, একজন নারী হিসেবে একটু রহম করতেই পারতেন। আমি আর আশা করব না কোনো কিছু। নিজেকে প্রোটেক্ট করতে না পারলে শেষ করে ফেলবো, তবু শেষ নিঃশ্বাস অবধি কলঙ্কমুক্ত থাকবো আমি। দ্বিতীয়বারের মতো উদ্যানের কণ্ঠরোধ হয়ে এলো। সে বিড়বিড় করে বলে উঠল, তোকে একা রেখে যাওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি মানছি আমি ভুল করেছি। তুই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দে, তবু আমি আর তোকে গাছের সাথে বাঁধবো না। ফিরে আয়, ফিরে আয়। আবার ঋণ শোধ না করে তুই হারিয়ে যেতে পারিস না। অনেক অনেক দেনা পাওনা আছে আমাদের মাঝে। তুই অনেক কিছু কেড়ে নিয়েছিস আমার থেকে। এভাবে কিভাবে চলে যেতে পারিস? উদ্যান হঠাৎ দাঁড়িয়ে গেল। মেয়েটার সাথে খারাপ কিছু হয়নি তো? মেয়েটা তো সেরকম নয়। মেয়েটা তো প্রমাণ করে দিয়েছিল সে সবার থেকে আলাদা। মেয়েটা তো সেসব সহ্য করতে পারবে না। লোভী কৃষকের মতো কি তবে এবার উদ্যানও হারিয়ে ফেলবে তার সন্তুষ্টিকে? না প্রিমরোজ। উদ্যানের চিৎকার চারপাশ কেঁপে উঠল। হঠাৎ তার চিৎকারে আশেপাশের গাছে থাকা পাখিগুলো ভীতু সন্ত্রস্ত হয়ে ডানা ঝাপটে এদিক সেদিক উড়োউড়ি করতে লাগলো। উদ্যান থামল না, আবারও ডেকে উঠল, প্রিমরোজ, where are you? Come out fast. উদ্যান এবার ছোটে ছোটে ফুলকে খুঁজতে লাগলো। অন্যদিকে তার অবস্থা দেখে বাকি সবাই বিস্মিত চোখে তাকিয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারদিকে। উদ্যানের বিলাপ শুনে রিদম পেছন থেকে এসে তাকে আঁকড়ে ধরে। কেন এমন করছিস? আর প্রিমরোজ? কে এই প্রিমরোজ? কাকে ডাকছিস? রিদমের কথায় উদ্যানের হুঁশ ফেরে। সে এতক্ষণ কি বলেছে না বলেছে নিজেও জানে না। উদ্যান স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে একটা বড় শ্বাস নিল। কনসোলটা ঠিক হতে কতক্ষণ লাগবে? দাঁড়া, কল করে দেখছি। পকেট থেকে ফোনটা বের করে রিদম কল লাগালো অনের ফোনে। উদ্যানের কনসোলটা অক্ষত থাকলে এতক্ষণে ফুলের গলায় থাকা প্যাজারের সাহায্য লোকেশন ট্র্যাক করে ফুলকে খুঁজে পেয়ে যেত তারা। যদিও কনসোলটা ঠিক করা হচ্ছে। হ্যালো অনি, এই কনসোলে কোনো সিগন্যাল এসেছে? রিদমের প্রশ্নে ফোনের অন্য পাশ থেকে অনি বলল, হ্যাঁ, আমি এখনই কল দিতাম। সিগন্যাল পাওয়া গেছে, সেন্ড করে দিচ্ছি তোকে। কল কেটে দিয়ে সঙ্গে সঙ্গেই রিদমের ফোনে কনসোল থেকে পাওয়া লোকেশন সেন্ড করে দিল অনি। লোকেশনটা দেখা মাত্রই রিদমের চোখ ছানা বড়া হয়ে যায়। কিরে, লোকেশন কোথায় দেখাচ্ছে? উদ্যান গম্ভীর গলায় জিজ্ঞেস করে। এখন তার কণ্ঠ স্বাভাবিক শোনাচ্ছে। পুলিশ স্টেশনের লোকেশন দেখাচ্ছে।
রিদমের কথা শুনে লুহান আর সোহমও এগিয়ে এলো। ল ল ফুল কি আমাদের নামে মামলা টামলা করতে গেল নাকি? সোহমের প্রশ্নে বাকিরা চোখ কটমট করে তাকায় তার দিকে। সবার তাকানো দেখে সোহম মেকি হেসে বলে, আরে এভাবে তাকাচ্ছিস কেন? লোকেশন দেখে যা মনে হলো আমি তাই বলছি। পুলিশ স্টেশনের শক্তপোক্ত কাঠের তৈরি বেঞ্চের ওপর পড়ে আছে ফুল। সামনেই বসে আছে ইন্সপেক্টর উর্বি। রাত 1:30 নাগাদ জঙ্গলের পথ দিয়ে শহরে ফেরার সময় সে ফুলকে খুঁজে পেয়েছিল। ফ্ল্যাশব্যাক, রাত 1:30। এক হাতে গাড়ি চালাচ্ছে উর্বি, আরেক হাত উইন্ডোর উপর রেখে ভাবুক চোখে সামনের নির্জন রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়ির হেডলাইটের আলো ক্ষণে ক্ষণে সামনের পথ আলোকিত করে দিচ্ছে। হঠাৎ করেই তার নজর পড়ল রাস্তায় ছিটিয়ে রাখা ডালাপালার উপর। পাশে এসপি আরাফাত সানি বসে আছেন। পেছনে বসে আছে ড্রাইভার সহ আরেক পুরুষ ইন্সপেক্টর। আসার সময় বারবার টায়ার পাংচার হওয়ায় অতিষ্ঠ হয়ে নিজেই গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল উর্বি। যাওয়ার সময়ও সেই চালাচ্ছে। তার গাড়ি ছিল সবার সামনে। সে থেমে যেতেই পেছনের গাড়িও থেমে গেল। কি হয়েছে উর্বি? আরাফাত সানি প্রশ্ন করলেন, স্যার, আই থিঙ্ক সামনে ফাঁদ আছে, টায়ার পাংচার হয়ে যেতে পারে। আপনারা বসুন, আমি নেমে দেখছি। আরাফাত সানি সম্মতি জানালে উর্বি গাড়ি থেকে নেমে পড়ে। পকেট হাতড়ে ফোন বের করে ফ্ল্যাশলাইট জ্বালায়। এগুলো দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কিন্তু কে করেছে? স্ট্রেঞ্জ। ডালপালাগুলো এখনো সতেজ, যার মানে। ভাবনার মাঝে তার ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে জলজল করছে মিস্টার সেন দিয়ে সেভকৃত নম্বরটি। শুকনো ঢোক গেলে উর্বি একবার পেছনে ঘুরে তাকালো। তারপর গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনি যদি কিছু মনে না করেন পেছনের গাড়িতে করে চলে যান। আসলে আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে, এক্ষুনি রিসিভ করতে হবে। এসপি সানি আর অপর ইন্সপেক্টর বিষয়টি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে গেল। উর্বি ড্রাইভার গাড়ি সাইডে সরিয়ে রাখতেই পেছনের গাড়িগুলো চলে যায়। দ্বিতীয়বারের মতো ফোনের রিংটোন বেজে উঠতেই উর্বি কলটা রিসিভ করে। উদ্দেশ্যহীনভাবে জঙ্গলের দিকে হাঁটা ধরল। মূলত সে নিজের ড্রাইভারকেও ব্যক্তিগত বিষয়গুলো জানাতে চায় না। হ্যালো। উর্বির গলার স্বর ক্ষীণ শোনালো। অপর পাশ থেকে মিস্টার দীপক সেন নামের লোকটি ভারী গলায় বলল, আমি আপনার ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি উর্বি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। আপনাকে তো সবাই বলেছে বিয়েটা আমি নিজের ইচ্ছাতে করিনি। আপনি একজন বুদ্ধিমতী নারী, আমি জানি। আপনাকে ব্যাখ্যা দিতে হবে না। তবুও বলছি, আমি একজনকে ভালোবাসতাম, এখনও বাসি। পরিবারের চাপে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমার ভালোবাসার মানুষটির ধর্ম জাত ভিন্ন। মিথ্যা বলবো না, আমিও ভেবেছিলাম বিয়ে করে নিলে ওকে ভুলে যেতে পারবো, যেটা ছিল আমার ভুল ধারণা। আমি ওকে ভুলতে পারিনি উর্বি, আর না তো পারবো। আমি আজকে ওকে নিয়ে দেশ ত্যাগ করব। যাওয়ার আগে আপনার মুক্তির সনদপত্র আপনার ঠিকানায় পাঠিয়ে দিয়ে গেলাম। কারোর সাথেই আর যোগাযোগ রাখবো না। ভালো থাকবেন। নিজের মতো কথাগুলো বলে কল কেটে দিল দীপক। উর্বিকে কিছু বলার সুযোগটুকু দিল না। অবশ্য এটা নতুন কিছু না, বিয়ের পর থেকে এমনটাই হয়ে এসেছে। দীপকের যখন ইচ্ছে হয় তখন কল দেয়, নিজের মতো কথা বলে আবারও কল রেখে দেয়। এক বুক আশা নিয়ে প্রতিবার কল রিসিভ করলেও মুখ ফুটে কিছু বলার সুযোগটুকু পায় না উর্বি। তবে আজকের বিষয়টা কল্পনাতীত ছিল। এভাবে কিভাবে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল লোকটা, ভাবতেই উর্বির চোখের কোণে জল জমল। বস্তুত উর্বি কঠোর মনের হলেও গায়ে ডিভোর্সের ট্যাগ লেগে যাওয়ার যন্ত্রণাটা তার সমস্ত কঠোরতাকে ছাপিয়ে গেছে। দুহাতে চোখ মুছে নিল উর্বি। এতে যেন চোখের জলগুলো আরও আশকারা পেয়ে গেল। কেন আমার সাথেই হলো এমন? আর কিছু বলতে পারছে না উর্বি। বুকের ভিতর অসহ্য পীড়া হচ্ছে। স্বামী নামক লোকটাকে বিয়ের দিন একবার চোখের দেখা দেখেছিল উর্বি, এরপর আর দেখা হয়নি বলতে গেলে। মাথা চেপে ধরে ছুট লাগালো উর্বি। আরও কিছুটা এগিয়ে গিয়ে ফোন লাগালো দীপকের নম্বরে। অপর পাশ থেকে কল রিসিভ হতেই চিল্লিয়ে উঠল উর্বি, আপনার ধারণা ছিল বিয়েটা একটা ছেলে খেলা? একবার খেলে দেখতে মন চেয়েছিল,
আপনি খেলেছেন, এখন মন চাইছে না, খেলবেন না? বাহ, কি দারুণভাবে বলে দিলেন। ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, আশা করি নিরাশ করবেন না। নিরাশ? আপনি কোন অধিকারে আশা করেছেন? আমি তো আপনাকে চিনি পর্যন্ত না। ধ্বংস করে দিলেন আমার জীবনটা। একটা অপরিচিত মেয়ের জীবন ধ্বংস করে দিলেন। একবারও মনে হলো না মেয়েটাকে সরি বলা উচিত, ক্ষমা চাওয়া উচিত? আরে তা মনে হবে কেন? আপনি যেখানে নিজের ভুল সম্পর্কে উদাসীন, সেখানে অনুশোচনা হবে আশা করাটাও যে বোকামো। ভাবলেন না কথাগুলো আপনাকে নিজের কাছে আটকে রাখার জন্য বলছি। আমি আপনাকে অবশ্যই ডিভোর্স দিয়ে দেব, তবে আপনার জন্য নয়, নিজের জন্য, নিজেকে মুক্ত করার জন্য।